টিঙ্কার চ্যাম্পসের চেঞ্জ মেকিং সিরিজে আপনাকে স্বাগতম, যারা তাদের সহযোগী অ্যাডল শিক্ষার্থীদের পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয়ে শিক্ষিত করার লক্ষ্যে কাজ করছে। এই মিশনের অংশ হিসেবে টিঙ্কার চ্যাম্পস টিঙ্কারিং, সমস্যা সমাধান, উদ্ভাবন, উদ্যোক্তা, পরিবর্তন তৈরি এবং অন্যান্য বিষয়ের উপর বেশ কয়েকটি মাইক্রোলার্নিং মডিউল প্রকাশ করছে। টিঙ্কার চ্যাম্পসের চেঞ্জ মেকিং সিরিজে আপনাকে স্বাগতম, যারা তাদের সহযোগী অ্যাডল শিক্ষার্থীদের পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয়ে শিক্ষিত করার লক্ষ্যে কাজ করছে। এই মিশনের অংশ হিসেবে টিঙ্কার চ্যাম্পস টিঙ্কারিং, সমস্যা সমাধান, উদ্ভাবন, উদ্যোক্তা, পরিবর্তন তৈরি এবং অন্যান্য বিষয়ের উপর বেশ কয়েকটি মাইক্রোলার্নিং মডিউল প্রকাশ করছে। আর কথা না বাড়িয়ে টিঙ্কার চ্যাম্প দিব্যম আনেজার চতুর্থ পর্ব শুরু করা যাক। পাঞ্জাবের নবম শ্রেণীর ছাত্র এবং একজন উদীয়মান পরিবর্তন আনেজা। কখনো কি মনে হয়েছে যে ছোট্ট একটা আইডিয়া থেকে কিভাবে এত বড় একটা আন্দোলন শুরু হয়ে যায়? আজ আমরা ঠিক এই বিষয়টাই জানব দিব্যম আনেজার লেখা থেকে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে একটা ছোট্ট স্ফুলিঙ্গকে একটা বড় অগ্নিশিখায় পরিণত করা যায়। যে কোনো বড় কিছুর শুরুটা কিন্তু খুব ছোটই হয়, তাই না? এই সহজ সত্যিটাই আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। মানে একটা সামান্য ভাবনা, একটা ছোট্ট স্ফুলিঙ্গ, সেখান থেকেই কিন্তু সবকিছুর শুরু। ভাবুন তো একবার, আমরা কি এমন কিছু করতে চাই যা একটা পটকার মতো, মানে হঠাৎ জ্বলে উঠে সবাইকে চমকে দেবে আর তারপরই শেষ? নাকি একটা গাছের মতো কিছু গড়তে চাই যা ধীরে ধীরে বড় হবে আর বছরের পর বছর ধরে তার ফল আর ছায়া দেবে? আমাদের কাজের ভবিষ্যৎ কিন্তু এই সিদ্ধান্তের ওপরেই নির্ভর করছে। এই যে স্কেলিং আপ শব্দটা, এটা শুনলে মনে হতে পারে যে এটা হয়তো শুধু বড় বড় ব্যবসার ব্যাপার, কিন্তু আসলে তা নয়। এর আসল মানে হলো এমনভাবে একটা উদ্যোগকে ডিজাইন করা যা শুধু আমাদের সময়ের জন্যই না, আমাদের পরেও টিকে থাকবে, আর এর সুফল ছড়িয়ে পড়বে আরও অনেক অনেক মানুষের কাছে। মূল লক্ষ্য হলো এমন একটা প্রভাব তৈরি করা যা সময়ের সাথে সাথে হারিয়ে যাবে না। বেশ, তাহলে এই সফরে আমাদের জন্য কি কি থাকছে? আমরা দেখব কিভাবে একটা আইডিয়া স্ফুলিঙ্গ থেকে অগ্নিশিখায় পরিণত হয়, কিভাবে তার জন্য একটা মজবুত ভিত্তি তৈরি করতে হয়, স্কুলের গণ্ডি ছাড়িয়ে সেটাকে কিভাবে বড় করা যায়, আর মানুষের কাছে সে আইডিয়াটা পৌঁছে দেওয়ার উপায় কি। সবশেষে একজন সফল চেঞ্জ মেকারের গল্প শুনব, আর তারপর দেখব আমরা নিজেরা কি করতে পারি। চলুন শুরু করি। আমাদের প্রথম পর্ব, স্ফুলিঙ্গ থেকে অগ্নিশিখা। আচ্ছা, দারুণ সব আইডিয়া অনেক সময় কেন মাঝপথে হারিয়ে যায়? এখানেই আমরা সেই চ্যালেঞ্জটা বোঝার চেষ্টা করব আর জানব কিভাবে একটা অসাধারণ ধারণাকে টিকিয়ে রাখা যায়। কিন্তু এই স্কেলিং ব্যাপারটা এত জরুরি কেন? কারণ এটা শুধু একটা প্রজেক্টকে কোনো মতে বাঁচিয়ে রাখে না, এটা সেই উদ্যোগটাকে স্কুলের সংস্কৃতির একটা অংশ বানিয়ে ফেলে, ছাত্রদের মধ্যে সত্যিকারের লিডারশিপ স্কিল তৈরি করে, আর একটা ছোটোখাটো সমাধানকে এক স্থায়ী পরিবর্তনে বদলে দেয়। তাহলে উপায়টা কি? চলুন আমাদের দ্বিতীয় ধাপে যাই, একটা স্থায়ী ভিত্তি তৈরি করা। আর এর সবচেয়ে ভালো উপায় হলো ছাত্রছাত্রীদের নিজেদের হাতে গড়া একটা ক্লাব। এটাই হলো সেই কাঠামো যা একটা ধারণাকে লম্বে সময় ধরে টিকিয়ে রাখতে পারে। একটা ক্লাবকে যদি সত্যিই শক্তিশালী করে তুলতে হয়, তাহলে কয়েকটা ধাপ মানা খুব জরুরি। যেমন, ক্লাবের উদ্দেশ্যটা কি সেটা একদম পরিষ্কার থাকতে হবে, একটা ভালো লিডারশিপ টিম বানাতে হবে, একজন শিক্ষককে মেন্টর হিসেবে পাশে রাখা দরকার, সারা বছরের কাজের একটা প্ল্যান বা ক্যালেন্ডার তৈরি করতে হবে, আর হ্যাঁ, অবশ্যই সবকিছু লিখে রাখতে হবে। এই প্রত্যেকটা ধাপে কিন্তু ক্লাবটাকে টিকিয়ে রাখার জন্য খুব গুরুত্বপূর্ণ। এই ছবিটা কিন্তু একটা অসাধারণ গল্প বলছে। দেখুন কিভাবে একজন ছাত্রের একটা ব্যক্তিগত প্রজেক্ট একটা ক্লাবের হাতে পড়ে স্কুলের ঐতিহ্যে পরিণত হলো। একটা ছোট স্মার্ট সেচ ব্যবস্থা থেকে শুরু করে সেই উদ্যোগটা এতটাই বড় হয়ে গেল যে তা আশপাশের কৃষকদেরও সাহায্য করতে শুরু করলো। এটাই তো স্কেলিংয়ের আসল শক্তি। এবার আমাদের তৃতীয় ধাপ, স্কুলের বাইরেও উদ্যোগটাকে ছড়িয়ে দেওয়া। একটা আইডিয়াকে কিভাবে স্কুলের গণ্ডি ছাড়িয়ে আরও বড় করা যায়, কিভাবে আরও বেশি মানুষকে এর সাথে যুক্ত করা যেতে পারে। চলুন সেই কৌশলগুলো এবার জেনে নেওয়া যাক। আরও বেশি ছাত্রছাত্রীকে কিভাবে আকৃষ্ট করা যায়, এখানে 4টে দারুণ উপায় বলা হয়েছে। প্রথমত, তাদের কাজের স্বীকৃতি দিন। দ্বিতীয়ত, পুরো ব্যাপারটাকে একটা মজার চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরুন। তৃতীয়ত, সবাইকে দেখান যে তাদের কাজটা সমাজে সত্যি কোনো পরিবর্তন আনছে। আর সবশেষে, একে অপরের সাফল্য দেখে যেন অন্যরা অনুপ্রাণিত হতে পারে সেই ব্যবস্থা করুন। এই 4টে মিলিয়েই কিন্তু সাফল্যের রেসিপিটা তৈরি হয়। এই যে স্কেলিংয়ের সিঁড়িটা আমরা দেখতে পাচ্ছি, এটা খুব সহজ করে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে। দেখুন কিভাবে একটা আইডিয়া ধাপে ধাপে বড় হয়।
স্কুলের একটা ছোট্ট ল্যাব থেকে শুরু হয়ে সেটা প্রথমে নিজের পাড়ায়, তারপর পুরো শহরে, আর অবশেষে পার্টনারশিপের মাধ্যমে সারা দেশেই ছড়িয়ে পড়তে পারে। দারুণ একটা রোডম্যাপ। তাই আমাদের চতুর্থ ধাপ, নিজের আইডিয়াকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। একটা দারুণ আইডিয়া থাকলেই তো হবে না, সেটাকে সবার কাছে ঠিকভাবে তুলে ধরতে হবে। এবার আমরা মার্কেটিং এবং ফান্ডিংয়ের মতো খুব জরুরি বিষয়গুলো নিয়ে কথা বলবো, যেগুলো ছাড়া কোনো উদ্যোগকে বড় করা প্রায় অসম্ভব। একটা কথাকে কত সহজভাবে বলা যায় আর তার ফলে তার প্রভাব কতটা বেড়ে যায়, এই স্লাইডটা সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। দেখুন, একটা জটিল টেকনিক্যাল ভাষাকে কিভাবে একটা সহজ, শক্তিশালী কথায় বদলে ফেলা যায়। মনে রাখতে হবে, সহজ কথাই কিন্তু মানুষের মনে থেকে যায় আর অনেক দূর পৌঁছায়। রিসোর্স বা টাকা আসবে কোথা থেকে? এটা একটা খুব বড় প্রশ্ন, তাই তো? কিন্তু দেখুন, ছাত্রছাত্রীদের উদ্যোগের জন্য কিন্তু সমর্থনের অনেক দরজা খোলা আছে। স্কুল থেকে শুরু করে সরকারি স্কিম, এনজিও, এমনকি বড় বড় কর্পোরেট সংস্থা পর্যন্ত, শুধু সঠিক জায়গায় চেষ্টা করতে হবে। এবার আমাদের পঞ্চম ধাপ, মানে একটা কেস স্টাডি। এতক্ষণ তো আমরা অনেক তত্ত্ব নিয়ে কথা বললাম, এবার একটা বাস্তব উদাহরণ দেখা যাক। আর এই উদাহরণটা আর কারো নয়, এই আর্টিকেলের লেখক দিব্যম আনেজার নিজের জীবনের গল্প। দিব্যম আনেজার উদ্যোক্তার নাম হল স্কিলভোরা এআই। এর মাধ্যমে তিনি 12 বছরের কিশোর থেকে শুরু করে 80 বছরের প্রবীণ, মানে সমাজের সব স্তরের মানুষকে ডিজিটাল স্কিল আর এআই টুলস শিখিয়েছেন। তার এই বাস্তব অভিজ্ঞতা থেকে আমাদের কিন্তু অনেক কিছু শেখার আছে। দিব্যমের সাফল্যের চাবিকাঠি কী ছিল? তিনি নিজের অভিজ্ঞতা থেকে আমাদের জন্য 5টি দারুণ টিপস দিয়েছেন। 1. লক্ষ্য স্থির রাখা। 2. সেই অনুযায়ী পরিকল্পনা করা। 3. ভালোভাবে মার্কেটিং করা। 4. অংশগ্রহণকারীদের কাজের স্বীকৃতি দেওয়া। আর 5. ভবিষ্যতের জন্য একটা ব্যাকআপ প্ল্যান রাখা। এগুলো কিন্তু কোনো বই থেকে পড়া কথা নয়, একেবারে হাতে কলমে শেখার শিক্ষা। এবং সবশেষে আমাদের ষষ্ঠ ধাপ, এবার আমাদের পালা। আমরা আলোচনার একদম শেষে চলে এসেছি। এখন স্কেলিং শুধু একটা কৌশল নয়, এটা একটা দায়িত্ব। যারা চায় তাদের ভালো কাজগুলো যেন সময়ের সাথে হারিয়ে না যায়, তাদের জন্য এটা একটা কর্তব্য। তাহলে পুরো আলোচনার সারমর্ম কি দাঁড়ালো? শুধু নিজের কাজটুকু করে থেমে গেলে চলবে না, আমাদের ভাবতে হবে আরও বড় করে। স্কেলিং হলো সেই প্রক্রিয়া যা আজকের একটা ছোট্ট চারাগাছকে আগামী দিনের বিশাল একটা মহিরুহে পরিণত করতে পারে। তাহলে শেষ প্রশ্নটা আমাদের সবার জন্য রইল, আমরা কি শুধু একটা স্ফুলিঙ্গ হয়েই থেমে থাকব, নাকি এমন এক অগ্নিশিখা তৈরি করব যা চারদিকে আলো ছড়াবে আর টিকে থাকবে? সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই নিতে হবে।